দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িকতা একটি বড় সমস্যা। ব্যক্তিগত জীবনে কোনো ব্যক্তি অসাম্প্রদায়িক হতে পারেন, কিন্তু তার অসাম্প্রদায়িক চেতনা বা তার আচরণ সামাজিক সম্পর্ককে কোনোভাবে প্রভাবিত করে না। কারণ হচ্ছে, সামাজিক সম্পর্ক বা সামাজিক ব্যবস্থা মানুষের চিন্তার কাঠামো অথবা আচরণের কাঠামোটা তৈরি করে। সুতরাং সামাজিক কাঠামোকে ব্যবচ্ছেদ না করে, সামাজিক অস্তিত্বকে ব্যবচ্ছেদ না করে ব্যক্তি বা সামষ্টিক জীবনে মানুষের সাম্প্রদায়িক আচরণ ব্যাখ্যা করা বিজ্ঞানসম্মত হবে না। প্রশ্ন দিয়ে শুরু করি। আমরা যদি জানতে চেষ্টা করি, 1947 সালে যখন দেশ বিভক্ত হয় বলা হয়, অর্থাৎ পাকিস্তান এবং ভারত রাষ্ট্রের সৃষ্টি হয়, এর ভিত্তি কি সাম্প্রদায়িকতা ছিল না? সবাই বলবেন ছিল। যদি বলি 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়, তার ভিত্তি কি সাম্প্রদায়িকতা ছিল না? তাও তো বলা যাবে ছিল। যদি বলি 1911 সালে যে বঙ্গভঙ্গ রদ হয়, তার পেছনে কি সাম্প্রদায়িকতা ছিল না? অবশ্যই ছিল। এর উত্তর না খুঁজে আমরা যদি ব্যক্তি জীবনের সাম্প্রদায়িক অসাম্প্রদায়িকতা নিয়ে বিশ্লেষণ করবার চেষ্টা করি, সেটা নীতি নৈতিকতার প্রশ্ন হয়ে দাঁড়ায়। বিজ্ঞানসম্মত কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি না। সুতরাং এই বিষয়গুলো উত্তর খুঁজতে হলে কিছুটা ইতিহাসের ভেতরে যেতে হবে। আরেকটি কথা বলা দরকার। আমরা জানি এদেশে শাসকরা বারবার ভারতবর্ষের শাসকদেরকে পরাজিত করে ভারতকে শাসন করেছে। ভারতকে শাসন করতে চেয়ে তাদের কোনো সাম্প্রদায়িক আচরণ এই পর্যন্ত খুব বেশি লক্ষ্য করবার মতো কারো কাছে, কোনো ঐতিহাসিকের কাছে মনে হয়নি। কিছু মন্দির লুট বা লুটতরাজের ঘটনা আছে, কিন্তু সেখানেও ধর্মীয় আহ নিপীড়ন আছে, সেটা এখনো প্রমাণিত হয়নি বলে ঐতিহাসিকেরা মনে করেন। যাই হোক, আমরা জানি 19 যখন ইংরেজরা এদেশে শাসনদণ্ড গ্রহণ করেন, তখন তারা প্রথমে এই দেশের যে একটা এশীয় উৎপাদন পদ্ধতি ছিল, জমির উপর মালিকানা ছিল না, সেই মালিকানা প্রতিষ্ঠা না করলে, এখানকার সামাজিক অর্থনৈতিক ব্যবস্থাকে পরিবর্তন না করলে, তারা তাদের যে যে রিসোর্স ট্রান্সফার করা, এখান থেকে রিসোর্স শোষণ করে যে ইংল্যান্ডে ট্রান্সফার করা, সেটি নিরঙ্কুশ করতে পারে না। ফলে তারা সোশ্যাল সিস্টেমটাকে চেঞ্জ করবার চেষ্টা করলো। তারা 1 সালা, 2 সালা, 5 সালা, 10 সালা এবং পরবর্তীকালে চিরস্থায়ী বন্দোবস্ত গুলো, এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ভারতবর্ষে, ভারতবর্ষে বলবো না, এই বেঙ্গল প্রেসিডেন্ট মানে বাঙ্গালা অঞ্চলে বিশেষ করে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে একটি নতুন জমিদার শ্রেণীর সৃষ্টি হলো। এই জমিদারদের বেশিরভাগ অংশই ছিল হিন্দু সম্প্রদায়ের। ফলে সাম্প্রদায়িকতার, আমরা জানি সমাজ বিভক্ত হয়, শ্রেণীতে বিভক্ত হয়, জাতিভেদ প্রথায় জাতপাতে বিভক্ত হয়, ধর্মে বিভক্ত হয়, গাত্র চর্মের রঙের ভিত্তিতে বিভক্ত হয়। এই ভেদের একটা ভেদ হচ্ছে শ্রেণীভেদ। ভারতবর্ষের জমিদার শ্রেণী উদ্ভব ঘটল চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে, এবং পুরো বঙ্গের যুক্ত বাংলার, যখন যুক্ত বাংলা মানে সম্পূর্ণ বাংলার পূর্বাংশের বেশিরভাগ অংশই ছিল মুসলিম অধ্যুষিত, এবং তারা রায়তে পরিণত হয়। ফলে জমিদারদের একটা বড় অংশই কলকাতা কেন্দ্রিক, যেটা বাবু সংস্কৃতি তৈরি করে পরবর্তীকালে। তাদের ছিল পশ্চিমবঙ্গের বাংলার পশ্চিমাংশের বসবাস করতেন, এবং পূর্ববঙ্গের বেশিরভাগ অংশই ছিল রায়ত এবং মুসলিম সম্প্রদায়ের। সাম্প্রদায়িকতার সূত্রপাত সেখান থেকে হয়। যদি চিরস্থায়ী বন্দোবস্ত না হতো, তাহলে হয়তো এই সাম্প্রদায়িকতা আমরা এত প্রকটভাবে দেখতে পেতাম না। এবং এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলেই কিন্তু বঙ্গভঙ্গটা হয়। পূর্ববঙ্গের যে মুসলিম সম্প্রদায়, তারা দাবি করলো পূর্ব বাংলাকে আলাদা প্রদেশ হিসেবে, তারা অঞ্চল হিসেবে পেতে চাইল। কেন? ওই একই কারণ, সাম্প্রদায়িকতা। যদিও এটি অর্থনৈতিক কারণে উদ্ভূত হয়েছিল। অর্থনৈতিক নিষ্পেষণ যদি না থাকতো, এই সাম্প্রদায়িকতা আমাদের চোখের সামনে এভাবে অবলোকন করতে পারতাম না। সুতরাং এই বঙ্গভঙ্গটা সাম্প্রদায়িক বিভেদের কারণে, সাম্প্রদায়িকতা এখানে প্রচ্ছন্নভাবেও হলেও উপস্থিত ছিল। এবং
11 সালে যখন বঙ্গভঙ্গ রদ হয়, সেটাও পশ্চিমবাংলার জমিদার এবং পশ্চিমবাংলার অধ্যুষিত এলাকায় যারা বাস করতেন, বেশিরভাগ অংশ ছিল হিন্দু সম্প্রদায়ের, তাদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত বঙ্গভঙ্গ রদ করা হয়। সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করি যে কোনো না কোনোভাবে সাম্প্রদায়িকতা উপস্থিতি ছিল। এবং শুধু তাই নয়, যখন 1947 সালে পাকিস্তান এবং ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালে, আমরা লক্ষ্য করলাম এর আগে বাংলার কিছু প্রগতিশীল নেতা, তারা যুক্ত বাংলা, তারা বললেন আমরা ভারতেও যাব না, আমরা পাকিস্তানের অংশও হব না, আমরা একটা যুক্ত বাংলা হিসেবে থাকতে চাই। তখন দেখা গেল ভারতের হিন্দু সম্প্রদায়, হিন্দু মহাসভা, শ্যামাপ্রসাদ মুখার্জির মতো নেতা, তারা সবাই কিন্তু বাংলাকে ভাগ করবার কথা বললেন। ওই যে 47 সালে বাংলা ভাগ হলো, কেন হলো? তার ভিত্তি কি সাম্প্রদায়িকতা ছিল না? অবশ্যই ছিল। সুতরাং এই যে রাজনৈতিক ঘটনা প্রবাহ, এই ঘটনা প্রবাহগুলো বলে যে আমাদের রাজনৈতিক জীবনে আমরা কিন্তু সাম্প্রদায়িকতার দ্বারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে আমরা কোনো না কোনো ভাবে প্রভাবিত। এটা প্রমাণ হয়ে গেছে। এছাড়া যে ভারতে, আমি চিরস্থায়ী বন্দোবস্তের কথা বললাম, এছাড়া আমরা দেখি যে, এছাড়া যদি আমরা অর্থনীতির কথা বিবেচনায় আনি, আমরা জানি আমাদের জীবন হচ্ছে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক। আমরা রাজনৈতিক জীবনের কথা বললাম, কিভাবে সাম্প্রদায়িকতা আমাদের মধ্যে প্রভাব ফেলেছে। আমরা যদি অর্থনৈতিক জীবনে দেখি, অর্থশাস্ত্রে একটা কথা বলে, যেমন আমি বা আমরা কেউ যখন কোনো দ্রব্য বা পণ্য কিনতে দোকানে যাই, আমরা চাই অনেক দোকানদার সেখানে বা সেলার সেখানে উপস্থিত থাকুক, তাহলে আমি দাম দস্তুর করে, আমি তাদের সঙ্গে বার্গেন করে কম দামে সবচেয়ে ভালো জিনিসটা, পণ্যটা আমি ক্রয় করতে পারি। এখানে কিন্তু দোকানদার বা সেলার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ অথবা নাস্তিক, সে কথা দেখবার কোনো অবকাশ নাই। কারণ মানুষ ইকোনমিক লাইফে বেসিক্যালি হচ্ছে যে, ধর্ম নিরপেক্ষ বলতে যা বোঝায় সেই সম্পর্কে আমার নিজস্ব ব্যাখ্যা আছে, কিন্তু সেটা না বলেও যদি বলি ধর্ম নিরপেক্ষ হতে পারে। কিন্তু স্ক্যারসিটির ইকোনমি, যেখানে অপর্যাপ্ততা আছে, সেখানে কিন্তু মানুষ প্রতিযোগিতা করে। এই প্রতিযোগিতায় একটি বিশেষ সম্প্রদায় যদি কোনো লাভজনক অবস্থায় থাকে, তাহলে অন্য সম্প্রদায় নিজেদেরকে সেন্স অফ ডিপ্রাইভেশনের কারণ থেকে এক ধরনের সাম্প্রদায়িক ভাবে তারা নিষ্পেষিত হচ্ছে, এই দাবি করে থাকে। সাম্প্রদায়িকভাবে নিষ্পেষিত হয় না সে কথা নয়, হতে পারে, কিন্তু তাদের ভিতরে সেন্স অফ ডিপ্রাইভেশনটা তৈরি হয়। ফলে এক ধরনের মন মানসিকতা তৈরি হয়, একই ভূখণ্ডের মধ্যে থাকার পরেও সেইটিকে অ্যাড্রেস করতে হলে আমাদের যে অর্থ ব্যবস্থা আছে সেটিকে একটি স্কারসিটি থেকে এফ্লুয়েন্স ইকোনমির দিকে ধাবিত করা উচিত। সেটা না করে আমরা শুধুমাত্র ঘুরপাক খাচ্ছি রাজনৈতিক জীবন এবং রাজনীতির ব্যাখ্যার মধ্য দিয়ে সাম্প্রদায়িকতা দূরীকরণের জন্য। এইটি যথার্থ নয়। মনে রাখতে হবে, সামাজিক ব্যবস্থার সংস্কার না করে সাম্প্রদায়িকতাকে কখনোই দূর করা যাবে না। আরেকটি বিষয় হচ্ছে, সাম্প্রদায়িকতার আবহটা তৈরি হয়েছে কিন্তু গত শতকে। বিশেষ করে আমরা জানি এই যে ইসলাম বা মুসলমানদেরকে আজকে জঙ্গি ট্যাগ করা হচ্ছে, এটি কিন্তু গত শতকের 70-80-র দশকেও ছিল না, 90-এর দশক থেকে শুরু হয়। এর পেছনে আন্তর্জাতিক রাজনীতি সক্রিয় ছিল। রাজনৈতিক কারণে ইসলাম এবং মুসলমানদেরকে বিচ্ছিন্ন করবার একটা প্রচেষ্টা ছিল। সেই প্রচেষ্টায় এখানে আলোচনা করবার সম্ভাবনা, সুযোগ নেই। আমরা দেখেছি ওই সময়ের আগে ফ্রান্সে বলি, ডেনমার্কে বলি, সুইডেনে বলি, আমরা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো ধরনের কার্টুন, ক্যারিকেচার এই ধরনের আমাদের সামনে উপস্থিত হতে দেখি নাই। কখনো মুসলমানদেরকে জঙ্গি আখ্যায়িত করে তাদেরকে বিচ্ছিন্ন করবার চেষ্টা করা হয়নি, তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করবার চেষ্টা করা হয়নি। একটি রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, সে প্রেক্ষাপট মুসলিমদের একটা অংশকে সাম্প্রদায় জঙ্গি হিসেবে উপস্থিত করেছে, এতে কোনো সন্দেহ নেই। ইসলাম ধর্মর অপব্যাখ্যা দিয়ে একটি জঙ্গি গোষ্ঠী তখন আমাদের সামনে উপস্থিত হয়েছিল। এই ইসলামেরও ক্ষতি করেছে, ধর্মের ক্ষতি করেছে, এবং সাথে সাথে সামাজিকভাবে পুরো বিশ্ব সম্প্রদায়ের কাছে মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করেছে। কিন্তু এর আগে তা ছিল না। তাহলে কোন সামাজিক প্রেক্ষাপট, কোন সোশ্যাল কনটেক্সট তৈরি করা হয়েছে, সেটি বিবেচনা না করে এটিকে বোঝা যাবে না। আমরা তো এটা বুঝতে পারছি যে আফগানিস্তানে
যে সাম্প্রদায়িক শক্তি, যে জঙ্গি গোষ্ঠী তৈরি করা হয়েছিল, এবং সেই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধেই, জঙ্গি গোষ্ঠী যারা তৈরি করেছেন তারাই তার বিরুদ্ধে লড়াই করেছেন, এবং তার ভিকটিম হয়েছে পাকিস্তান রাষ্ট্রটি। হ্যাঁ। তো এগুলো সবগুলোই হচ্ছে আসলে সামাজিক কনটেক্সট, রাজনৈতিক কনটেক্সটের ফল, অর্থনৈতিক কনটেক্সটের ফল। সেই কনটেক্সটকে অ্যাড্রেস না করে ঝুঁকিপনার বিরুদ্ধে আপনি লড়াই করলে সে লড়াইতে সফল কখনো হতে পারবেন না। এটিও বিবেচনা বিষয় আমাদের কাছে। আরেকটি বিষয় বলি, আমাদের মতো দেশগুলোতে কিছু যুবক, কিছু যুবক সবেমাত্র তাদের স্কুল কলেজের পাঠ হয়তো শেষ করেছেন বা করছেন, এমন সময় তারা তাদেরকে নিজেদের প্রগতিশীল দাবি করবার জন্য কিছুটা নাস্তিক্যবাদী ধ্যান ধারণার আচ্ছন্ন হয়ে থাকেন। নাস্তিক্যবাদকে খারাপ বা ভালো বলবার ইচ্ছা আমার নেই। নাস্তিকবাদ একটি দর্শন, মহৎ মহৎ ব্যক্তিরা এই দর্শন চর্চা করেছেন। আমরা জানি সে গ্রিক সিভিলাইজেশনের সময় বস্তুবাদী যারা ছিলেন তারা ঈশ্বর সম্পর্কে কোনো কল্পনা করেননি, কোনো বর্ণনাও দিয়ে যাননি। তাদেরকে আমরা বস্তুবাদী দার্শনিক বলে থাকি। কিন্তু পরবর্তীকালে বহু দার্শনিক ছিলেন নাস্তিক। আমরা জানি স্টিফেন হকিং, তিনি নাস্তিক ছিলেন, ঈশ্বরে বিশ্বাস করতেন না। কিংবা জর্জ বার্টন রাসেল, তিনি সংশয়বাদী ছিলেন। তিনি সেই সংশয়বাদীরাও ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেন বা করেন না, তারা সংশয় প্রকাশ করেন। কিন্তু এর ছাড়া কার্ল মার্কস, একজন নাম বিশেষভাবে আলোচিত সমাজবিজ্ঞানী, আহ, তিনি নাস্তিক ছিলেন, কিন্তু তিনিও দর্শন শাস্ত্রে নাস্তিক্যবাদ চর্চা করেছেন, কিন্তু কোনো ধর্মমতকে আক্রমণ করেননি। তিনি ক্রিশ্চিয়ানিটি, ইসলাম কিংবা হিন্দুইজম বা বুদ্ধিজম কোনো ধর্মমতকে আক্রমণ করেননি। তিনি তার দর্শন শাস্ত্র চর্চা করেছেন। কিন্তু আমরা আমাদের দেশে ইদানিং দেখছি কিছু যুবক, তারা আহ, বিশেষ করে নাস্তিক্যবাদের নামে, নাস্তিক্যবাদ তো দর্শন চর্চাই করেন না, কিন্তু শুধুমাত্র একটি বিশেষ ধর্মকে টার্গেট করে তার সমালোচনা শুরু করছেন। এবং এর ফলে ওই সম্প্রদায়, মানে মুসলিম সম্প্রদায়ের যুবক, যারা ধর্মের প্রতি তাদের আসক্তি আছে, ধর্মের প্রতি তাদের নিষ্ঠা আছে, তাদের বিশ্বাস আছে, তাদেরকে ক্রমান্বয়ে ক্রোধান্ଧ করে তুলেছে। এবং এইটিও কিন্তু সাম্প্রদায়িকতার এক ধরনের সাম্প্রদায়িকতা। কোনটা সাম্প্রদায়িকতা? এই যে নাস্তিক্যবাদীর কথা বললাম, বিশেষ একটি ধর্মকে টার্গেট করে তাদের বিরুদ্ধাচারণ করা, তাদের ধর্ম প্রচারক সম্পর্কে কটূক্তি করা, এটি কিন্তু এক ধরনের সাম্প্রদায়িকতা। আপনি ধর্ম যদি বিরোধিতা করেন, ধর্মের যদি আপনি সমালোচনা করেন, তাহলে সব ধর্ম মতকে এক কাতারে এনে করতে হবে সাধারণভাবে। কিন্তু কোনো ধর্ম প্রচারক তার ধর্মের শ্বাসকে নিয়ে বলবার কোনো সুযোগ নাই। আর সেটা যদি বলেন, নাস্তিক্যবাদ হন, বাদী হন, বা যে ধর্মের মতে যে বিশ্বাসী বিশ্বাসী হন, আপনি একটা বড় সাম্প্রদায়িক হিসেবে নিজেকে পরিচিত করবেন। সাম্প্রদায়িক শুধু ধর্মবিশ্বাসীদের হয় তা না, যারা ধর্ম বিশ্বাস করেন না তারাও কিন্তু সাম্প্রদায়িক হতে পারেন। সেটা তো আমরা দেখছি। এছাড়া আমরা আরো, এছাড়া ধর্মের আরেকটি যে সাম্প্রদায়িক আবহ তৈরি হয়েছে তার অন্যান্য কারণও আছে। আজ আপনারা, আমরা সবাই জানি, ইন্টারন্যাশনাল পপুলেশন কাউন্সিল বা যে ডেমোগ্রাফিক ভেরিয়েবলস নিয়ে আলোচনা করেন, তাদের বিভিন্ন সংগঠন বলছে মুসলমানদের মধ্যে, ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে জন্মহারটা খুব বেশি। এবং এই বেশি হওয়ার কারণে বলা হচ্ছে, এক ধরনের প্রেডিকশন হচ্ছে 2050-র পরে মুসলমানরা খ্রিস্টান জনগোষ্ঠীকে অতিক্রম করে যাবে, অর্থাৎ এক নম্বর সম্প্রদায় হিসেবে পরিচিতি লাভ করবে। এই যে খ্রিস্টান সম্প্রদায়ে যারা ধর্ম মতের প্রতি আস্থা আছে, তাদের ভিতরে এক ধরনের ভয় কাজ করে, ফিয়ার কাজ করে। আহ, এই ফোবিয়াটা, এই ভীতিটা তাদেরকে অনেক সময় মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে আহ, দাঁড় করাতে সাহায্য করে। যেমন ভারতের ক্ষেত্রে যদি আমরা দেখি, ভারতে আমরা জানি সেই কংগ্রেস আমলেই আহ, আহ, ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী, তিনি মুসলমানদের মধ্যে জোর করে জন্ম শাসন করাতে চেয়েছিলেন। এটি ছিল এক ধরনের ভীতির ফল। এতে কিন্তু সাম্প্রদায়িকতা লোপ পায় না, সাম্প্রদায়িকতা বৃদ্ধি পায়। অর্থনৈতিক কারণে যদি জন্মশাসনের বিষয়টা আসে, তাহলে একটা বিষয় যেটা চীনে ছিল। কিন্তু ভারতে যে জন্মশাসনের বিষয়টা ছিল, সেটা সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছে। মুসলমানদের মধ্যে এক ধরনের সেন্স অফ ডিপ্রাইভেশন, সেন্স অফ এক্সপ্লয়টেশন ধারণা তাদের মধ্যে তৈরি করেছিল। এবং
পরবর্তীকালে আমরা জানি যে আমরা যে বিজিবির উত্থানের মধ্য দিয়ে বিজিবির বিভিন্ন লিটারেচারের মধ্যে আমরা পেয়েছি, তাদের এক মনো লিটারেচার তৈরি করেছেন। তারা তারা বলেছেন যে ক্রিয়েশন অফ পাকিস্তান হিন্দু কমিউনিটির জন্য আহ, একটা ভালো দিক ছিল। কারণ হচ্ছে পাকিস্তানের 4টা প্রদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল সেই অর্থে 5টা প্রদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম। ভারতে হায়দ্রাবাদ অঞ্চল অথবা ভারতের কাশ্মীর অঞ্চল, আসামের বেশ একটা বড় অংশ হচ্ছে মুসলিম। এরা প্রিভিলেজড কংগ্রেস শাসন আমলে। এবং যদি আরো 5টা প্রদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশ ভারতের অখণ্ড ভারতের অংশ হতো, তাহলে মুসলমানরা আরো প্রিভিলেজ পেত। এবং হিন্দুরা তখন তাদের যে দাবি দেওয়া, তাদের যে সামাজিক অবস্থান, সে অবস্থানকে মজবুত করতে পারতো না। ফলে তাদের এমনও বলা হয়েছে প্রথম থেকে বিজেপির উত্থানকালে যে ক্রিয়েশন অফ পাকিস্তান ওয়াজ এ ব্লেসিং ফর দ্য হিন্দু কমিউনিটিস অফ ডিডেন্স সাবকন্টিনেন্ট। এটা বলে থাকেন তারা। হ্যাঁ, তাদের অর্থাৎ তাদের ভিতরে এক ধরনের ফোবিয়া কাজ করছে। এবং এই ফোবিয়ার ফলে আমরা দেখেছি যে লাভ জিহাদ, লাভ জিহাদ মানে একজন মুসলমান ছেলে যদি একজন হিন্দু মহিলার সঙ্গে প্রেম করে এবং তাকে কনভার্ট করে নিয়ে আসে, তাহলে এটা একটা অন্যায় অপরাধ হিসেবে বিবেচিত হবে। এটা সরকারিভাবেই আইন করে করা হয়েছে। কিন্তু এটা তো মানব অধিকারের বিরুদ্ধে। পৃথিবীতে ক্রস কালচারাল ম্যারেজ হচ্ছে, ক্রস কালচারাল ম্যারেজ ইউরোপে প্রচুর পরিমাণে হচ্ছে। আর ভারতের মতো একটা শাসিত সমাজে ক্রস কালচারাল ম্যারেজটাকে তারা অ্যালাউ করছে না, বরং তাকে একটা অপরাধ হিসেবে বিবেচনা করছে। কিন্তু আবার ঘর ওয়াপসি, অর্থাৎ এই দেশের যারা কনভার্টেড মুসলিম ছিল, তারা যদি আবার হিন্দু তাদের সনাতন ধর্মে ফিরে আসতে চান, তাহলে সেটাকে আহ, সাদর সম্ভাষণ জানানো হবে, সংবর্ধনা জানানো হবে। এটি কিন্তু সাম্প্রদায়িকতা উস্কে দেয়। বিভিন্ন জায়গার নাম বদল, যে মুঘলসরাই ছিল, তারপর বিভিন্ন জায়গা ছিল, এই জায়গাগুলোর নাম বদল করা হচ্ছে মুঘল আমলে বা সুলতানি আমলে, এগুলোকে নামকরণ করা হয়েছিল, সেগুলো যে বদল করা হচ্ছে, এতে কিন্তু সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন কারণে মুসলমানদের বাড়িঘর যে বুলডোজিং করা হচ্ছে, এটা কিন্তু জঘন্যভাবে সাম্প্রদায়িকতা উস্কে দেয়। সুতরাং সাম্প্রদায়িকতা উস্কানোর ক্ষেত্রে শুধু মুসলমানরা দায়ী, ইসলাম ধর্মাবলম্বীরা দায়ী, এ কথা বলা যাবে না। এ কথা একেবারেই সামাজিক প্রেক্ষাপটকে বিবেচনায় না রেখে এক ধরনের নীতিবাক্য আওড়ানো মাত্র। এই সাম্প্রদায়িকতার পেছনে যে সমাজ, অর্থনীতি, রাজনীতি আছে, সেটিকে বিবেচনায় নিতে হবে। কিন্তু আমরা সেটিকে বিবেচনায় নিতে চাচ্ছি না। এবং শুধু তাই নয়, এর সঙ্গে আপনার যদি বিশ্ব প্রেক্ষাপটে দেখি, বিশ্ব প্রেক্ষাপটেও তাই। আমরা জানি যে বিশ্ব প্রেক্ষাপটে কিছুক্ষণ আগে বললাম যে পপুলেশন কাউন্সিল, ইন্টারন্যাশনাল পপুলেশন কাউন্সিল, ডেমোগ্রাফিক যে অর্গানাইজেশন করেছে, তারা বলছে মুসলমানদের যে গ্রোথ রেট, এতে তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে সারা পৃথিবীতে। এটাও এক ধরনের আহ, আহ, একটা ভয়ের কারণ তৈরি করেছে। যেমন ভাবে ভয়ের কারণ তৈরি করেছিল ইংল্যান্ড বা ইউকেতে। ইউকেতে একসময় এশিয়ানদেরকে বিরুদ্ধে একটা রায়টও হয়েছিল, সম্ভবত গত শতকের 70 বা 80-র দশকে। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল অনেক এশিয়ানদের। কেন? কারণ আপনারা লক্ষ্য করলে দেখুন, ইউরোপের ফুটবল টিমে কালোদের সংখ্যা বাড়ছে, ক্রিকেট টিমে কালোদের সংখ্যা, এশিয়ানদের সংখ্যা বাড়ছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে খোদ ইংল্যান্ডেই, খোদ ইউরোপেই তাদের মাইনাস গ্রোথ, পপুলেশন গ্রোথ রেট মাইনাস হওয়ার কারণে এশিয়ানরা যেয়ে, আফ্রিকানরা যেয়ে, ল্যাটিন আমেরিকানরা যেয়ে সেখানে আবাসস্থল গড়ে তুলছে। এবং খোদ এই মানে সাদা চামড়ার লোকেরাই সেখানে সংখ্যালঘু হয়ে যাচ্ছে। ফলে তাদের ভিতরে একটা ভয় ভীতি কাজ করছে এশিয়ানদের বিরুদ্ধে, কালোদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, এমনকি সনাতনীদের বিরুদ্ধেও, সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধেও। কারণ তারা ভাবছে যে আমরা যদি সংখ্যালঘু হয়ে যাই, তাহলে আমরা নিজ দেশেই পরবাসী হয়ে যাব। আপনার লক্ষ্য করলে দেখবেন, খোদ লন্ডনের মতো একটা মেট্রোপলিস শহরে মেয়র হচ্ছেন পাকিস্তানি। পাকিস্তানি এর অর্থটা বোঝার চেষ্টা করলে আমরা দেখব যে তাদের যে ভীতি, সে ভীতির ফলে তারা সাম্প্রদায়িকতা বা সাম্প্রদায়িকতা কিছু না কোনো ভাবে লালন করছেন। এটা আহ, বাস্তব। এক সময় বলা হতো যে ইউরোপ আমাদেরকে কলোনাইজ করেছে, আমাদেরকে উপনিবেশে পরিণত করেছে। কিন্তু আজকের যুগে আমরা তাদেরকে উপনিবেশে পরিণত করছি কিভাবে? জনসংখ্যা আধিক্য দিয়ে। ইংল্যান্ডে, আমেরিকায় প্রচুর এশিয়ান যাচ্ছে, ফিলিপিনো যাচ্ছে, থাই যাচ্ছে, মালয়েশিয়ানরা যাচ্ছে, চাইনিজরা যাচ্ছেন।
এরা কিন্তু বিশ্ববিদ্যালয় অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন অঙ্গন দখল করে ফেলছেন। ফলে হোয়াইটস যারা প্রথম দিকে তারা সেটেল করেছেন, রেড ইন্ডিয়ানদেরকে এ, 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 ইয়ে করে আহ, নির্মূল করে, তারাও এখন নির্মূলের আশঙ্কায় ভীত সন্ত্রস্ত। ফলে তাদের ভিতরে এই এই রেসিজম কাজ করছে, তাদের ভিতরে ধর্মের ভীতি কাজ করছে, মুসলমান ভীতি কাজ করছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু যদি অ্যাড্রেস না করা যায়, তাহলে সাম্প্রদায়িকতা কিংবা রেসিজম, সবগুলোই বিভেদ নীতি, এগুলো যে কিংবা জাতপাত সনাতন ধর্মাবলম্বীদের, সেগুলো সবগুলো হচ্ছে বিভেদ নীতি। এগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করবে। ভারতে যদি মুসলমানরা কখনো নাই থাকে, মুসলমান সম্প্রদায় নাই থাকে, তাহলে ভারতে জাতপাতের উপর ভিত্তি করে এখনো যে ব্রাহ্মণরা বিহারে বা উত্তরপ্রদেশে সাধারণ হরিজনদেরকে, শূদ্রদেরকে, আনটাচেবলসদেরকে অত্যাচার করে মেরে ফেলে, এই ঘটনা তো আরো বাড়বে। সেটিও তো এক ধরনের সাম্প্রদায়িকতা হিসেবে চিহ্নিত না করলো ভেদনীতির ফল। ভেদনীতি হচ্ছে আমাদের সমাজ যখন তৈরি হয়, কোনো না কোনো ভাবে মানুষের মধ্যে ভেদ করা যায়। সেটি হচ্ছে শিক্ষার ভিত্তিতে করা যায়, প্রফেশনের বা অকুপেশনের ভিত্তিতে করা যায়, বৃত্তের ভিত্তিতে করা যায়, গাত্র চর্মের রঙের ভিত্তিতে করা যায়, জাতীয়তা ভিত্তিতে করা যায়, ভাষার ভিত্তিতে করা যায়, ধর্মের ভিত্তিতে করা যায়। যতভাবেই আমরা কোন কখনো কখনো ভাষার ভিত্তিতে বিভেদ, কখনো ধর্মের ভিত্তিতে বিভেদ, কখনো গাত্র চর্মের রঙের ভিত্তিতে বিভেদ, এগুলো সমাজে চলে আসে। কারণ সমাজে এক ধরনের এক্সপ্লয়টেশন থাকে, ডিপ্রাইভেশন থাকে একটা শ্রেণী কর্তৃক আরেকটা শ্রেণী, একটা অকুপেশনাল গ্রুপ করতে একটা অকুপেশনাল গ্রুপকে। এগুলো যতক্ষণ থাকবে সমাজে, ততক্ষণ পর্যন্ত সাম্প্রদায়িকতাকে মানুষ ব্যবহার করবার চেষ্টা করবে। আমি আগেই বলেছি, মানুষ বেসিক্যালি হচ্ছে কোন ধর্মাবলম্বী, সেকুলার। সেকুলার এই অর্থে কোন সম্প্রদায়ের প্রতি তার হিংসা, দেশ বিদ্বেষ নাই। কিন্তু যখন স্কারসিটি থাকে, তখন কিন্তু সে সাম্প্রদায়িক হয়ে যেতে পারে। যখন দেখে যে একটি চাকুরির ক্ষেত্রে কোন একটি বিশেষ সম্প্রদায় লাভজনক পদে যাচ্ছে, তখন অন্য সম্প্রদায় সেটাকে সাম্প্রদায়িক বিবেচনায় নিয়ে আসে। এই ধরনের বিভেদ থাকলে সাম্প্রদায়িকত্ব কোনো না কোনো ভাবে বেঁচে থাকে। যে কথা বলছিলাম সেখানেই ফিরে আসি। ভারতের ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশে সাম্প্রদায়িকতা নাই এই কথা বলা যাবে না। সাম্প্রদায়িকতা আছে, এটি অত্যন্ত বিষবৃক্ষ, এটিকে নির্মূল করতে হবে। কিন্তু নির্মূল করার জন্য আমার আর আপনার ইচ্ছার উপর নির্ভর করে না। কারণ মনে রাখতে হবে, আমার চারপাশের যত সামাজিক ঘটনা ঘটে, এগুলো আমার ইচ্ছা নিরপেক্ষ। আমি ইচ্ছা করলেই পরিবর্তন করতে পারি না। বরং আমার চিন্তা চেতনা, ধ্যান ধারণাগুলো গড়ে ওঠে এই সামাজিক প্রেক্ষাপটের দ্বারা। সুতরাং এই প্রেক্ষাপটটাকে পরিবর্তন না করলে, আমার ইচ্ছা যত মহৎই হোক, আমি কিন্তু সাম্প্রদায়িকতা দূর করতে পারবো না। সাম্প্রদায়িকতা দূর করার জন্য আমার ইচ্ছার সঙ্গে সঙ্গে অবজেক্টিভ কন্ডিশনটাকে তৈরি করতে হবে। অবজেক্টিভ কন্ডিশন মানে সামাজিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, সাংস্কৃতিক সংস্কার। এই সংস্কারগুলো যখন একসঙ্গে সাধিত হবে, তখন এফ্লুয়েন্স ইকোনমিতে আমরা মোটামুটি প্রাচুর্যের একটা অর্থনীতির মধ্যে আহ, আমরা যেতে পারবো। তখনই কিন্তু সাম্প্রদায়িকতা কমে আসবে। সাম্প্রদায়িকতা একটা ভেদনীতি, এটা পৃথিবী থেকে কখনোই অপনোদন হবে না। কিন্তু এটাকে আমরা একটা নির্দিষ্ট মাত্রায় রাখতে পারি, সামাজিক স্থিতির জন্য, সামাজিক পিসফুল সিচুয়েশনের জন্য, ট্রাঙ্কুইলিটির জন্য, এবং সামাজিক ডেভেলপমেন্টের জন্য। যে কথা বলছিলাম, যে আমাদের বাংলাদেশের যে ঐতিহাসিক যে কালগুলো উল্লেখ করলাম, সেই কালগুলোর যে ঘটলো আমাদের সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, সেই ঘটনাগুলো সবগুলোই সাম্প্রদায়িক ঘটনা ছিল। সেই ঘটনাগুলোকে সঠিকভাবে অ্যাড্রেস করে আমরা আমাদেরকে সংশোধন করতে পারলেই সামাজিক প্রেক্ষাপটটা বদল হবে, শান্তি আসবে, সাম্প্রদায়িকতা অনেকটা দূরীভূত হবে। সবাইকে ধন্যবাদ।